যে দেশ ভারতের সাহায্যে স্বাধীন হয়েছে, যার জন্য স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, বিভিন্ন সময় সাহায্য পেয়েছে, সেই দেশ কিভাবে ভারত বিরোধী হতে পারে? আপনারা বুঝতেই পারছেন আমি বাংলাদেশের কথা বলছি। অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আজকের দিনে হিন্দু সেন্টিমেন্টে পরিণত হয়েছে। জনমানসে এই ধারণা তৈরি হয়েছে হিন্দু মানেই প্রো ইন্ডিয়া, বাংলাদেশ বিরোধী। তাই তাদের উপর অত্যাচার হচ্ছে, ধার্মিক স্থলে হামলা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের মতো ধার্মিক নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন কথা হলো, বাংলাদেশ তৈরিতে ভারতের অবদান থাকা সত্ত্বেও এত অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কেন? এর পিছনে কি ধর্ম দায়ী? উত্তর হলো না। আবার বলছি, উত্তর হলো না। আমার এই ভিডিওটি পুরোটা দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারা কারা এর পেছনে দায়ী আপনি স্পষ্ট বুঝতে পারবেন। তবে শুরুর আগে একটা ঐতিহাসিক ঘটনা বলি। 2001-এর আগে আফগানিস্তান পাকিস্তানের প্রিয় বন্ধু ও ভারত বিরোধী রাষ্ট্র ছিল। 2001-এর পর ধীরে ধীরে অ্যান্টি পাকিস্তানি ও প্রো ইন্ডিয়া সেন্টিমেন্ট বৃদ্ধি পায়। পাকিস্তান তো মুসলিম কান্ট্রি। আজকের দিনে তাহলে প্রো ইন্ডিয়া সেন্টিমেন্ট আর অ্যান্টি পাকিস্তানি সেন্টিমেন্ট হলো কেন? কারণ আমেরিকা 9/11-এর বদলা নেওয়ার জন্য পাকিস্তানকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের উপর হামলা করেছিল। অথচ এই পাকিস্তানের সাহায্যে 1996 সালে পাকিস্তানের তালিবান সরকার ক্ষমতায় আসে। তাই 2001 পর্যন্ত পাকিস্তানের পরম বন্ধু রাষ্ট্র ছিল তারা। সেই হিসাবে বাংলাদেশের পরম বন্ধু হওয়া উচিত ছিল ভারতের। কারণ ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারত না, রাষ্ট্রের স্বীকৃতি পেত না। একদম ঠিক কথা। প্রো ইন্ডিয়া সেন্টিমেন্ট ছিল 1975 সাল পর্যন্ত। তারপর থেকে ধীরে ধীরে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বৃদ্ধি পায়। 1975 সালে কী এমন হয়েছিল? উত্তর হলো মুজিবুর রহমানের হত্যা। মুজিবুর রহমান প্রো ইন্ডিয়া ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও বন্ধু ছিলেন। কিন্তু তার মৃত্যুর পর মোশতাক আহমেদ ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসেই 1972 সালে ইন্ডো বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্রিটি ক্যান্সেল করেন। পাকিস্তানের সঙ্গে বৈদেশিক সম্পর্ক নতুন করে স্থাপন করেন। প্রো ইন্ডিয়ান লিডারদের উপর ক্র্যাকডাউন শুরু করেন। 1977 সালে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। সম্পর্কে ইনি খালেদা জিয়ার স্বামী ও বিএনপি দলের প্রতিষ্ঠাতা। ক্ষমতায় এসে ইনি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন, ইসলামিক কালচার প্রমোট করেন ও হিন্দু বিরোধী বিভিন্ন আইন নিয়ে আনেন। 1982 সালে এরশাদ ক্ষমতায় এসেও একই ধরনের পলিসি চালিয়ে যান। অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু পলিসি জারি রাখেন। বাংলাদেশকে আরও ইসলামীকরণ করেন। জামাতে ইসলামের মতো ভারত বিরোধী ইসলামিক সংগঠনকে মদত করেন। কোন কোন আইনের মাধ্যমে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ থেকে ইসলামিক দেশে পরিণত হয়েছে তা আমি এই উপরের ভিডিওতে ব্যাখ্যা করেছি। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ব্রেন ওয়াশ হয়েছে। ভারতের প্রতি সহানুভূতিশীল নেতাদের হয় হত্যা করা হয়েছে, না হয় জেল হাজত করা হয়েছে, না হয় দেশ ছাড়া করা হয়েছে। বাকিরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। ভারত বিরোধী নেতারা ক্ষমতায় এসেছেন। স্বাভাবিকভাবে ভারত বিরোধিতা বেড়েছে। এখন কথা হলো, 1975 সালের পর থেকেই এইসব ভারত বিরোধী নেতারা কেন ক্ষমতায় এলো? এর জন্য একটু বুঝতে হবে ঠান্ডা যুদ্ধের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়াতে দুটো ক্ষমতার কেন্দ্রবিন্দু তৈরি হয়, আমেরিকা ও তার সহযোগী আর ইউএসএসআর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে যেখানে দুনিয়াতে ঝামেলা হয়েছে, পিছনের দরজা দিয়ে এই দুটো ক্ষমতাশীল জোট উপস্থিত হয়েছে। সেটা কোরিয়া হোক বা আফগানিস্তান, ইরান হোক বা পাকিস্তান। কোথাও টাকা দিয়ে তো কোথাও অস্ত্র দিয়ে, কোথাও বা সরকারকে ফেলে দিয়ে। যদিও দুটো দেশ সরাসরি লড়াই করেনি, তবুও প্রক্সি যুদ্ধের মাধ্যমে তারা উপস্থিত ছিল সব জায়গাতেই। আর এখানে হার মানে তাদের ইনফ্লুয়েন্স নষ্ট হয়ে যাওয়া, যেটা কারো কাছেই অ্যাকসেপ্টেবল নয়। 1975 সালে পাকিস্তান ছিল আমেরিকাপন্থী, অন্যদিকে ভারত নিরপেক্ষ হলেও কিছুটা ছিল ইউএসএসআর ঘেঁষা। 1971-এর যুদ্ধে মাত্র 13 দিনে বাংলাদেশ তৈরি হয়ে যায়। এটা আমেরিকা ভাবতে পারেনি। তাদের নৌবাহিনী বঙ্গোপসাগরে ঢোকার আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এটা আমেরিকার গালে একটি সপাটে থাপ্পড় ছিল, যা আমেরিকা হজম করতে পারেনি। তাই মুজিবুর রহমান যে আমেরিকার রোষের মুখে পড়বে তা বলাই বাহুল্য। তাকে হত্যা করার পিছনে সিআইএর যথেষ্ট ভূমিকা আছে বলে অনেকে অনুমান করেন। এটা অনেকটা ওপেন সিক্রেট, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি তার পরবর্তীকালে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গাটা খুব ভালো করে শুনুন। 1975 সাল থেকে 1990-এর মধ্যে আমেরিকা বাংলাদেশকে প্রায় $3.7 বিলিয়ন অনুদান দেয়। লোন নয়, অনুদান, অর্থাৎ এই টাকা ফেরত দিতে হবে না। আমেরিকার সহযোগী ব্রিটেন $430 মিলিয়ন, জার্মান প্রায় $270 মিলিয়ন, ফ্রান্স $140 মিলিয়ন সাহায্য করে। নরওয়ে, সুইডেন, ডেনমার্কের মতো দেশও একত্রে প্রায় $200 মিলিয়ন সাহায্য করে।
ভারতও আর্থিক সাহায্য করে, কিন্তু বেশিরভাগটাই সফট লোন হিসাবে। যেটুকু অনুদান হিসেবে দিয়েছে তা আমেরিকার চেয়ে অনেক কম। আর এটা স্বাভাবিকও, কারণ ভারতের তখন অর্থনৈতিক অবস্থাও খাস্তা ছিল। 90-এর দশকে ভারত সরকার তো প্রায় দেউলিয়া হয়ে গেছিল। অর্থনৈতিক ক্ষমতা তো ছিলই না, উল্টে 70-এর দশকে রাজনৈতিক ডামাডোল ছিল চরমে। 71-এ যুদ্ধের বোঝা তো ছিলই, 75-এ ইমার্জেন্সি, 77-এ ইন্দিরা গান্ধীর হার, তারপর 3 বছর ডামাডোলের জনতা সরকার, 84-তে ইন্দিরা গান্ধীর হত্যা, 91-এ রাজীব গান্ধীর হত্যা, খালিস্তান আন্দোলন, কাশ্মীরে অশান্তি, এদিকে নকশাল আন্দোলন, অর্থাৎ চরম রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট। অন্যদিকে শক্তিধর আমেরিকা ভারতের বিপক্ষে, তাদের টাকা ঢুকছে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের পলিসিতে ভারত বিরোধিতা তো থাকবেই। আর বিরোধিতার জন্য চাই ইস্যু। বর্ডার সমস্যা, জলের বন্টন নিয়ে মনোমালিন্য তো ছিলই, কিন্তু ভারত বিরোধিতা করার সবচেয়ে সহজ উপায় ছিল হিন্দু বিরোধিতা করা। 71-এর যুদ্ধে সবচেয়ে বেশি হিন্দুরা অত্যাচারিত হয়েছিল। মুক্তিযুদ্ধে তারা ভারতকে যথেষ্ট সাহায্য করে, আর এরাই পরবর্তীকালে মুজিবর ও তার পার্টি আওয়ামী লীগের সমর্থক হয়। অর্থাৎ হিন্দু বিরোধিতা করলে ভারতের সাথে সাথে খুব সহজেই আওয়ামী লীগের বিরোধিতা করা সম্ভব। মুজিবুর রহমানের জনসমর্থন কমানো সম্ভব। এক ঢিলে দুইটি পাখি। ভারতের মুসলিমদের নিয়ে বাংলাদেশ প্রতিক্রিয়া দেয়, কিন্তু চীনের উইঘুর নিয়ে কথা বলে না। একই রকম আচরণ পাকিস্তানও করে, কারণ চীনকে চটাতে কেউ চায় না। আজকের দিনে আফগানিস্তান মুসলিম কান্ট্রি হয়েও পাকিস্তান বিরোধী, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি হয়েও ভারত বিরোধী নয়। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, লিখে নিন, আজ থেকে 2 থেকে 3 দশক পরে সৌদি আরব ইসরায়েলের প্রিয় বন্ধু রাষ্ট্র হবে, প্যালেস্টাইনের নাম পর্যন্ত উচ্চারণ করবে না। অর্থাৎ ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, মুসলিম তোষণ, এই সবই নির্ভর করছে কারা ক্ষমতায় আছে আর কি ন্যারেটিভ সেট করছে। জনতা তো এখানে নিমিত্ত মাত্র। নমস্কার।